আসসালামু আলাইকুম। আজকে আমাদের সপ্তম ক্লাস। আমাদের গত ক্লাসে ছিল হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্টের পার্ট। তো গ্রেডিয়েন্টের আবার আরেকটু ওভারভিউ দিচ্ছি আমরা। গ্রেডিয়েন্ট হচ্ছে কি আমাদের দুই ধরনের, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট আর একটা হচ্ছে ক্লাসিক গ্রেডিয়েন্ট। ক্লাসিক গ্রেডিয়েন্ট আমাদের যখন প্রয়োজন হবে বা আমাদের ওল্ড ভার্সন গুলোতে আমরা ব্যবহার করব, গ্রেডিয়েন্ট আমরা হচ্ছে গিয়ে আপডেট ভার্সন গুলো করব এবং এটা সুবিধাও খুবই ভালো। আপনাদের দিক থেকে যেটা আপনাদের মনে হবে সুবিধাজনক সেটা আপনারা এখান থেকে ব্যবহার করবেন। ঠিক আছে? এখানে আমাদের ৫টা গ্রেডিয়েন্ট মোড আছে, সেটা হচ্ছে গিয়ে লাইনার, এরপর হচ্ছে রেডিয়াল, তারপর হচ্ছে অ্যাঙ্গেল, তারপর রিফ্লেক্টেড আর হচ্ছে ডায়মন্ড। এটাই হয়ে গেল আমাদের হচ্ছে গিয়ে ৫টা মোড। এরপর হচ্ছে সেটা বিপরীত করার অপশন হচ্ছে গিয়ে রিভার্স সিস্টেমটা। ঠিক আছে? আর এখান থেকে হচ্ছে গিয়ে আমরা গ্রেডিয়েন্টের প্রিসেট সিলেক্ট করতে পারবো। ঠিক আছে? এখান থেকে আমরা গ্রেডিয়েন্টের প্রিসেট সিলেক্ট করব। আচ্ছা, আর আরেকটা হচ্ছে কি আমরা কোনো গ্রেডিয়েন্ট যদি কালার যুক্ত করি, যেটা হচ্ছে কি গত ক্লাসে হয়তো বা আমার স্কিপ হয়ে গেছে, যেরকম যদি আমি কালার যুক্ত করি, ঠিক আছে, আমরা কি করব এটাকে, আমি একটা কালার চেঞ্জ, আমি এখানে কয়েকটা কালার নিচ্ছি। এভাবে করে হচ্ছে কি গ্রেডিয়েন্টের কালার নেওয়ার পরে আমরা ডিলিট করব হচ্ছে কি এখানে সিলেক্ট করে আমি যদি ব্যাক স্পেসে প্রেস করি তাহলেও এটা ডিলিট হয়ে যাবে, অথবা আমার যদি ডিলিট বাটন প্রেস করি সেক্ষেত্রেও আমাদের হচ্ছে এটা ডিলিট হয়ে যাবে। এভাবে করে হচ্ছে গিয়ে কালার যুক্ত করা, কালার ডিলিটের পার্টটা আমাদের এখানে থাকবে। এবং আমরা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে এখান থেকে এই গ্রেডিয়েন্টটাকে একটু কাস্টমাইজ করতে পারবো সবসময় রেডিয়াল ছাড়াই। আর এটা বড় ছোট ছোট এখান থেকেই, এটা গেল আমাদের হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্টের পার্টটা। ঠিক আছে? এটার মাধ্যমে আপনি এটাকে কাস্টমাইজ শেপ করতে পারবেন। ঠিক আছে? এটা গেল আমাদের গ্রেডিয়েন্টের পার্টটা। তো এরপরে আমাদের যে পার্টটা আসবে সেটা হচ্ছে গিয়ে ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল, এগুলো আমরা কমপ্লিট করে নিই। এগুলো আমাদের হচ্ছে গিয়ে অবজেক্ট ইরেজ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করব। আমরা যদি এখান থেকে অবজেক্ট ইমেজ সার্চ করি, ঠিক করে নিচ্ছি। আচ্ছা, আমরা একটা অবজেক্ট নিলাম, এখানে পেস্ট করে দিলাম। আর আমি ব্যাকগ্রাউন্ডে একটা অন্য কালার রেখে দিচ্ছি যাতে আমি আইডেন্টিফাই করতে পারি হচ্ছে কি আমার ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার হয়েছে কিনা, যেহেতু ব্যাকগ্রাউন্ডও সাদা আমাদের অবজেক্টও সাদা। তো ফার্স্ট যে টুলসটা আছে সেটা হচ্ছে কি ইরেজার টুল। এটার মাধ্যমে আমরা ডিরেক্টলি কোনো কিছু ইরেজ করতে পারবো। আমার সেকেন্ড লেয়ার আছে করা ছিল, আমি ডিরেক্টলি কোনো কিছু ইরেজ করতে পারবো। ঠিক আছে? এটার মাধ্যমে আপনার কোনো অংশ না, কোনো কিছু আমরা প্রেস করবো না। আমি যদি কোনো প্রেস, হ্যাঁ, তাহলে আমি বলেই দেবো যে এটা প্রেস করে ধরে। ঠিক আছে? অনেক সময় আমাদের ইরিজ করার পর কোনো অংশ এরকম ছোট করে থেকে যায়। ঠিক আছে? একবারে কর্নারে এরকম একটু করে থেকে যায়, এরকমের একটু একটু থেকে যায়, তখন আমরা ডিরেক্টলি ওই জিনিসটাকে ইরেজার টুল দিয়ে ইরেজ করে দিতে পারি। ঠিক আছে? আচ্ছা, আর আমরা কোনো লেয়ারকে যদি ব্যাকগ্রাউন্ডের লেয়ার যেটা থাকবে নিচে যেটা, সেটা ইরেজ করে দেখবো আমরা এই যে ঠিক ব্যাকগ্রাউন্ডে যে কালারটা রাখা থাকবে সেটা ইরেজ হয়ে এখানে পেস্ট হয়ে যাবে। এটাও সেম ব্রাশের মতো কাজ করবে। এখানে দেখেন আমাদের হার্ডনেস ফুল করা এবং এটার সাইজ এই রকমের, বুঝতে পারছেন? এটাও আমাদের ব্রাশের মতো কাজ করবে। এটার মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে ডিরেক্টলি কোনো কিছু ইরেজ করতে পারবো। এখন ব্রাশটা ব্ল্যাক কালার আসছে কেন? এখন ব্ল্যাক কালার আসতেছে বলতে হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড আমরা ইরেজ করতেছি, আমরা ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করতেছি, ব্যাকগ্রাউন্ড লেয়ার। ঠিক আছে? এখান থেকে হচ্ছে কি আমরা ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার রাখা, এই জন্য আমরা হচ্ছে কি এখানে ব্ল্যাক কালারটা দেখি।
ব্রাশে কাজ করতেছেন, এটা রিমুভ করতেছে। এই ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেটা রিমুভ করে ব্যাকগ্রাউন্ডে কি কালার দেবে সেটা তো আমাদের এখানে সেট করা ব্ল্যাক কালার। এইজন্য। আচ্ছা, এটা তাহলে বুঝতে পারছি ডিরেক্টলি কোনো কিছুকে রিমুভ করার পার্ট অফ হচ্ছে গিয়ে ইরেজ টুল, এটার কাজ। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারবো, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের মাধ্যমে আমরা কোন অবজেক্টের ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারবো, ঠিক আছে? সেক্ষেত্রে আমাকে হচ্ছে কি, আমি যদি এখানে তিনটা অপশন আছে, ঠিক আছে? এখানে যদি আমি মাউসটা রাখি তাহলে হচ্ছে কি একটা লেখা আসবে। এটা হচ্ছে যে আপনার হচ্ছে গিয়ে আপনার কন্টিনিউয়াস আপনার হবে কিরকমের, আপনি একটা কালার সিলেক্ট করছেন, ওই কালারের আশেপাশে যদি অন্য কালারও চলে আসে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ওই কালারটাও ইরেজ করে ফেলবে, ঠিক আছে? এরপর হচ্ছে এটা হচ্ছে স্যাম্পল কালার, আপনি নির্দিষ্ট কোন একটা কালার, একটাই কালার হচ্ছে গিয়ে রিমুভ করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারের উপর ডিপেন্ড করে তারপরে ইরেজ, ঠিক আছে? আচ্ছা, আর এইখানে হচ্ছে লিংকস এর ভিতরে হচ্ছে ডিসকন্টিনিউয়াস, ওই যে আপনার হচ্ছে অন্য কোনো কালারে ইরেজ ধরবে না। কন্টিনিউয়াস হচ্ছে কি অন্য কোনো কালারে ইরেজ ধরবে। এরপর হচ্ছে গিয়ে ফাইন ইটস হচ্ছে ওই অবজেক্টের ইটস এর আর ভিতরে চলে যাবে না, ঠিক আছে? তো আমার এই অবজেক্টটাই আমরা হচ্ছে গিয়ে যেরকম ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালারটা, তাহলে আমরা হচ্ছে গিয়ে এটার মাধ্যমে করতে পারি। তবে এখান থেকে আমরা হচ্ছে ডিসকন্টিনিউয়াসটা সিলেক্ট করব, কারণ আমি ডিসকন্টিনিউয়াসটা সিলেক্ট করলে আমার যে ভিতরেও কিন্তু সাদা কালারের অবজেক্ট আছে। আমরা একটু ইরেজ করি, তারপরে এটা আমরা দেখি। ফার্স্ট হচ্ছে কি আমরা কি করব, অল্টার প্রেস করে একটা সোর্স নিয়ে নেব, এটাই তাহলে আমাদের ইরেজ করার ক্ষেত্রে এটা সুবিধা হবে, ঠিক আছে? আমার রং লেয়ার সিলেক্ট করা ছিল। এখন দেখেন, এখন কিন্তু হচ্ছে কি আমার ভিতরের কালারটাও ইরেজ হয়ে যাচ্ছে। এখন আমি যদি হচ্ছে গিয়ে এখান থেকে কন্টিনিউয়াসটা একটু সিলেক্ট করে ইউজ করি, এখন আমার হচ্ছে গিয়ে ইরেজ হয়ে গেছে। আমি যদি ফাইন্ড ইটসটা সিলেক্ট করে নিই তাহলে এটা বাধা পায় কিনা, আমার মাউসটা চলে যাচ্ছে, এই জন্য মাউসের প্লাস আইকন চলে যাচ্ছে, ঠিক আছে? এর মাধ্যমে ইরিজ করা যায়। তবে যদি মাউসের আমার প্লাস আইকনটা এখানে চলে যায় সেক্ষেত্রে এটা ইরিজ হওয়ার চান্স থাকবে। আর আমরা দেখি এটাকে মাউস নিলে এটা ইরিজ হয়ে যাবে, কারণ আমার সাদা কালার আমি সোর্স নিয়ে নিয়েছি, ভিতরে সাদা কালার পাচ্ছে দেখি এটা ইরিজ হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে ডিসকন্টিনিউয়াস নিলাম, এখান থেকে আমি স্যাম্পল একটা কালারই রাখবো, ঠিক আছে? এবং আমরা এটা ইরিজ করব কিভাবে, একটা ক্লিক করলাম এখান থেকে, বেশি তাহলে আমি এই স্যাম্পল কালারই রাখবো, ফাইন ইটস এ রাখি, ঠিক আছে? তাহলে আর এটা ওভার করবে না, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে এটা ইরিজ করার মাধ্যমে হচ্ছে এভাবে ইটস এ রেখে তাহলে এর ভিতরে চলে যাবে না, যেহেতু এটার অবজেক্টে আমি এর কালারটা চাচ্ছি না রিমুভ করতে। প্লাসটা আমি যে কালার উপরে রাখবো, আর এখান থেকে টলারেন্সের মান যদি আমি আরো বাড়াই তাহলে আমার এই যে হালকা কালার যেটা থেকে যাচ্ছে না এটার থাকবে না, তখন হচ্ছে কি এটা আরো বেশি করে ইরিজ হয়ে যাবে, ঠিক আছে? এটা রিলিজ করার মাধ্যমে হচ্ছে কি এরকম, তবে এটা দিয়ে অবজেক্টের ইরিজ খুব কম করা হয়, এটার মাধ্যমে হচ্ছে কি ট্রান্সপারেন্ট কোনো কিছু রিলিজ করা সব থেকে বেশি হয়, ঠিক আছে? এটা আপনাকে এরকম ধরে ধরে ইরিজ করতে হবে, ঠিক আছে? যেটা আমরা অবজেক্ট সিলেক্ট করে এমনিতেই সহজে ইরিজ করতে পারবো, ঠিক আছে? আর এইগুলো সব থেকে বেশি এই টুলসটা ব্যবহার হয় ট্রান্সপারেন্ট কোনো কিছু রিমুভের ক্ষেত্রে, সেটা আহ, হচ্ছে গিয়ে সাপোজ আমরা যদি হচ্ছে গিয়ে ট্রান্সপারেন্ট কাপড় টাইপের কোনো কিছু নেই, আমি যদি ট্রান্স না লিখি, ঠিক আছে? তাহলে পাই কিনা, অথবা আমরা ওড়নাই সার্চ করি তাহলে দেখি এরকমের কোনো হচ্ছে গিয়ে পিএনজি পাই কিনা ট্রান্সপারেন্ট টাইপ,
এখানে একটা পিএনজি থাকার কথা যেটা দিয়ে সহজে চলবে, এটাও কিন্তু এটা অনেকটা কম, এটা অনেকটা আছে। আমরা করে রাখি, আর একটা দেখে অবজেক্ট নিয়ে আসি। বেশ কিছু ট্রান্সপারেন্ট এখানে ইয়ে আছে, তো এর কোয়ালিটি খুবই খারাপ। আমরা যেটা নিয়েছি সেটা দিয়েই দেখি, দেখছি না। ঠিক আছে, আর আর একটা আমরা হচ্ছে কি ইমেজ নিয়ে আসি যাতে এটা আরো সহজে বোঝার জন্য। আমরা এই নিচে রাখতেছি, ঠিক আছে। তাহলে এটা কিন্তু হচ্ছে কি এখানে আমাদের এই অবজেক্টটা আছে। এখন আমি যদি এটা ট্রান্সপারেন্ট ভাবে এটা রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আমাদের সব থেকে হেল্প করে ব্যাকগ্রাউন্ড এডিটর টুল। এর মাধ্যমে আমরা খুব সহজে ট্রান্সপারেন্ট কোনো কিছু ইরেজ করতে পারি। তার জন্য আমাদের এখান থেকে হচ্ছে গিয়ে স্যাম্পল ওয়ান কালারটা সিলেক্ট করতে হবে, আর এখান থেকে হচ্ছে গিয়ে ডিসকন্টিনিউয়াসটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এরপরে তাহলে আর অন্য কালার কোনোটা ইরেজ হবে না, শুধুমাত্র ওই কালারটাই অবজেক্টের ভিতর থেকেই ইরেজ হয়ে যাবে। আমি অল্টার প্রেস করে আগে সোর্স নিয়ে এরপর যদি আমি ইরেজ করি, আর এইখানে আমরা হচ্ছে গিয়ে টলারেন্সের মানটা আমরা দেখবো যে টলারেন্সের মান কতটুকু এখানে আমাদের করতে হয়। আমার এই লেয়ারে আমি ফার্স্ট একটু কম করে দেখি, আর একটু রিচ করলে আর একটু টলারেন্স প্রেস করলে তাহলে হচ্ছে গিয়ে মোটামুটি এটা বেশি হয়ে গেছে, আর এখানে বোঝা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা আমার মোটামুটি আশেপাশে হচ্ছে 34 এরকমের রাখতে হবে, ঠিক আছে। এটাকে অল্টার প্রেস করে আমরা যদি এখন ইরিজ করি, দেখবেন এটা ট্রান্সপারেন্টটা যেখানে যেখানে আছে ওইভাবে ইরিজ হয়ে গেছে, ঠিক আছে। আমার পিছনের সাইডটা দেখা যাচ্ছে। আমরা দেখি আরো কোনো ভালো অবজেক্ট এই এরকম কোনো কিছু পাই কিনা। এখানে আরেকটা ছিল স্যাম্পল, যেটা দিয়ে আরো খুব সুন্দর হইতো, খুঁজে পাওয়া যাচ্ছে। ট্রান্সপারেন্ট ওর না লিখলে আসে কিনা। কি ছিল, খুব স্যাম্পলটা খুব ভালো।
আসতেছে। আচ্ছা, আমরা ট্রান্সপারেন্ট পলি আছে না, পলি থেকেও করতে পারি, ঠিক আছে। মোটামুটি একটু হার্ড, তবে হার্ড না বলতে একটু ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার, দুইটা কালার আমরা ইউজ করতে হবে, একটা কালার থাকলে এগুলো সুবিধা। এটা একটু হালকা আছে কিন্তু তাও আমি চাচ্ছি হার্ড কোন অবজেক্ট, এটার হালকা যে ট্রান্সপারেন্টের পার্টটা থাকে সেটা হচ্ছে কি আমরা রিমুভ করতে পারি কিনা। আমাদের এগুলো ডাউনলোড করা ছিল, ডাউনলোডে সময় ইমেজটা খুঁজে পাওয়া যায় না। যদি কাজ করার সময় একদম স্পেসিফিক এত নিখুঁত খুঁজে পাওয়া কোনো অসুবিধা নেই। যেটা দিয়ে আমরা সেক্ষেত্রে এখন তো আরো ভালো সুবিধা, আপনাদের এআই এখন হচ্ছে কি অনেকটা আমাদের আমরা যেরকমের ফটো দরকার হয় সেক্ষেত্রে হচ্ছে কি আমরা সেই ফটোটাই পাচ্ছি, সেরকম চাইলে আমরা জেনারেট করে নিতে পারতেছি। ঠিক আছে, এখন আর ওই রকমের সমস্যা হয় না, আগে এইটা ফেস করতে হতো যে আমাদের এই অবজেক্টটার ছবি দরকার কিন্তু এই অবজেক্টের খুঁজে দেখা যায় তো কোনো ভালো হাই রেজলিউশনের কোনো ফটোই ছিল না এবং সেটার কোনো ভালো ছবিও ছিল না। তখন হচ্ছে কি আমাদের এই সমস্যাটা। আমরা একটু অন্য কিছু নিয়ে দেখি, ট্রান্স এইখান থেকে আমরা এরকম কিছু ইরিজ করে দেখি, ঠিক আছে। এটা মোটামুটি তো ট্রান্সপারেন্ট আছে, একটু বেশি ট্রান্সপারেন্ট, সেক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে বুঝতে হবে যে টলারেন্সের মানটা, টলারেন্সটা একটু ব্যালেন্স করে ইরিজ করতে পারলে এটা মোটামুটি সুন্দর হয়। এটা টলারেন্স অনেক কম হবে কারণ এটার অবজেক্টটা অনেকটাই স্বচ্ছ, বুঝতে পারছেন। এভাবে করে ডিরেক্টলি ওই এই একটা ওয়েবসাইট আছে ওখানে গিয়ে আপনি স্কার্ফ লিখে সার্চ দেন, স্ক্রাফ স্কার্ফ SCARF এটা স্ক্রাফ PNG একটা ওয়েবসাইট আছে পিএনজি ট্রি PNG পিএনজি ইক PWG হ্যাঁ চিনছি আমি। ওয়েবসাইট SCARF আচ্ছা, ফন্ট নিকালা ফন্ট নিকালা ব্যানারের উপর আছে কি এখানে নাকি আরো কিছু আমাকে এই করতে হবে? না এইটা ওইভাবে ট্রান্সপারেন্ট কোনো অবজেক্ট না, আমার এখানে ওয়েবসাইট আছে সেটা আপনি ওই সার্চ করে তারপর পিএনজি যে চলে আসছে সেক্ষেত্রে। PNG ঢোকার পরে স্কার্ফ দিয়ে সার্চ করবো আচ্ছা যাই হোক, এটা এক একজনের সার্চে হয়তো একটু ডিফারেন্ট আসতে পারে, তো
ওই ইমেজটা প্রায় পাওয়া যায় না, অনেক সময় আমি এই জন্য সেভ করে রাখি যাতে হচ্ছে গিয়ে দেখানোর অসুবিধা না হয়। দেখি এরকম কোনো এর ভিতরে আছে কিনা। এর দিকে থাকাই ভালো। সেরকমই পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা এটা দিয়ে অন্য কোনো অবজেক্ট থেকে দেখি। যেহেতু আমরা পাচ্ছি না তাহলে তো আর কিছু করার নাই। লাস্ট আর একবার দেখি। পিএনজি লিখলে আমি যতটুকু লাস্ট সার্চ করছিলাম ওইটা এটা লিখলে চলে আসতো, এইখানে সেকেন্ড একটা ইমেজে চলে আসতো। এর ভিতরে আমি পাবো না, এখানে ডিরেক্টলি আমি পিএনজি পাবো ইরিচ করা সহ, তা আমি চাচ্ছি ইরিচ ছাড়া কোনো কিছু না। ঠিক আছে? আচ্ছা আমরা যেহেতু না পাচ্ছি তাহলে আমরা এখান থেকে অন্য অবজেক্ট দিয়ে দেখি। তাহলে পরের পার্টটা এইভাবে দেখলাম, এছাড়া দেখি আর কোনো ট্রান্সপারেন্ট টাইপের পাই কিনা। সানগ্লাস আছে, ঠিক আছে, সানগ্লাস আছে। কপি ইমেজ, নিচের ছবিটাকে একটু ফিট করে নিই। এরপর উপরের ছবিটাকেও ফার্স্টে ফিট করে নিলাম। ঠিক আছে, তো এইসব অল্প ট্রান্সপারেন্টের পার্টটা থাকলে আমরা হচ্ছে গিয়ে আমরা রিচ করি। এখন যদি দেখি যে আমার অনেকটা বেশি রিচ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা টলারেন্সের মান আরো কমাবো। আর যদি দেখি যে অনেকটা কম হয়ে যায়, সেক্ষেত্রে আমরা টলারেন্সের মানটা বাড়াবো। ঠিক আছে, এভাবে করে হচ্ছে কি এই যে এরকম আমাদের ট্রান্সপারেন্ট কোনো কিছু আমরা ইরিচ করতে পারবো। আমি যদি অনেকটা বেশি বাড়াই তাহলে দেখবেন ওইখানে অনেক বেশি ইরিচ হয়ে যাবে, তখন এই যে আমার অবজেক্টটাও ইরিচ হয়ে যায়। এই জন্য আমার টলারেন্সের মান বুঝে হচ্ছে গিয়ে এটাকে ইরিচ করতে হবে। এখন দেখেন হালকা করে আপনার হচ্ছে কি পিছনের পাটটা দেখা যায়, তবে হালকা করে একটু বেশি রয়ে গেছে, ঠিক আছে। তো আমার ফার্স্টে যেরকম 17, 18 বা 20-এর ভিতরে রাখলে এটা ঠিক আছে মোটামুটি। তাহলে আমাদের এটা ট্রান্সপারেন্ট অনুযায়ী কিন্তু ইরিচ হয়ে গেল, বুঝতে পারছেন। এইভাবে করে হচ্ছে কি আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজের টুলের মাধ্যমে আমরা কোন ট্রান্সপারেন্ট অবজেক্টের ব্যাকগ্রাউন্ড ইরিচ করতে পারবো, ঠিক আছে। এরপর হচ্ছে গিয়ে আমরা যে মাত্র আমরা এখানে একটা অবজেক্ট নিয়ে আসি। আচ্ছা আমরা এখানে যে ম্যাজিক ওয়ান টুলটা শিখছি না, যেটার কাজ ছিল নির্দিষ্ট একটা কালার সিলেক্ট করা, তো আমাদের হচ্ছে গিয়ে ম্যাজিক ইরেজার টুলের কাজটাও একেবারে সেম, তবে আমাদের ওইটাই কাজ ছিল হচ্ছে সিলেকশন করা নির্দিষ্ট একটা কালার, আর এটাই ডিরেক্টলি ইরেজ করে ফেলবে, ঠিক আছে। এখানে দেখেন আমি যদি এই টুলসটা সিলেক্ট করে এখানে ক্লিক করি, এখানেও টলারেন্সের মান আছে। আপনি যদি এটা ক্লিক করে দেখবেন এইটা ইরেজ হয়ে গেছে। যদি একটু কম ইরেজ হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, টলারেন্সের মানটা একটু ইনক্রিজ করে দেন ক্লিক করে দেখুন এটা অনেকটা ক্লিয়ার হবে ইরেজ হয়ে গেছে, ঠিক আছে। আমি বেশ কিছু অবজেক্ট যেটা সিঙ্গেল একটা কালার আছে, হুম, টলারেন্সের মান যদি ইনক্রিজ করেও নাও থাকে এরকমের করেও, সেক্ষেত্রে আমাকে ওই ম্যানুয়ালি সিলেকশন করতে হবে। অবজেক্ট সিলেকশন টুল দিয়ে যদি না হয়, এভাবে সহজে যদি না হয় কোনো কিছু, এটা আমাদের সহজ কোনো ইমেজে যেরকম আমি যদি এটা দেখেন ইরেজ করি, এখানে আমার শ্যাডোর পরিমাণটা কিন্তু থেকেই যাচ্ছে, থাকবে স্বাভাবিক, কারণ এখানে কালারটা ডিফারেন্ট, বুঝতে পারছেন। এখন যদি আমি টলারেন্সের মান ইনক্রিজ করে যদি দেখি যে এটা ইরেজ ঠিক মতন হচ্ছে না, ঠিক আছে, তাহলে আমাকে এটা ম্যানুয়ালি ভাবে করতে হবে। কিন্তু এইটা প্রপার ভাবে কাজ করবে হচ্ছে আমাদের, বা আমরা ব্যবহার করব যেখানে ব্যাকগ্রাউন্ডটা অথবা যে কোনো একটা কালার আছে, ঠিক আছে, সেই কালারটাকে আমরা রিমুভ করতে চাই।
বা অনেক জায়গায় অনেক কালার থাকে না, সেই কালার থেকে আমি নির্দিষ্ট এই কালারটাই ওইখান থেকে রিমুভ করে ফেলতে চাই। তো এই সব ক্ষেত্রে হচ্ছে কি আমরা এই ম্যাজিক ইরেজার টুলটা ব্যবহার করব। আমি দেখি কোনো কালারের কোনো কম্বিনেশন দিয়ে কোনো কিছু পাই কিনা। অনেকগুলো কালার আছে। আচ্ছা, ধরেন আমরা হচ্ছে কি এখানে আমাদের একটা ইসে এরকমের আছে, এখন আমি চাই যে এখান থেকে ব্লু কালারটাই বাদ দিয়ে দিতে, ঠিক আছে? তখন আমরা মনে করেন যে এখান থেকে ব্লু কালারটা বাদ দিয়ে দিতে, বুঝতে পারছেন? দেখেন এখান থেকে কিন্তু একবারই ইউজ হয়ে গেছে। মাঝখানে একটু যেহেতু ইটস পাইছে মানে অন্য কালার আসছে, যার জন্য আর এটা ওভার করে আর ইরিচ করে নাই, বুঝতে পারছেন? তখন আমাকে এই ভিতর থেকে আবার এইগুলোই করে বাধা পেলে আপনার এর ওভার করবে না, বুঝতে পারছেন? ঠিক আছে। আর কন্ট্রোল জেড করে নিচ্ছি। এখন আমি একটু দেখি ডিফারেন্ট কন্টিনিউয়াস স্টপ করে দেখেন। আর যদি কন্টিনিউয়াস অফ করে নিই সেক্ষেত্রে কিন্তু আমার হচ্ছে গিয়ে বাধা পেলেও ও কিন্তু এই কালারটা যতটুকু এই অংশে আছে ততটুকু কিন্তু রিমুভ করে ফেলছে, বুঝতে পারছেন? আমাদের হচ্ছে গিয়ে এখান থেকে আমরা যদি কন্টিনিউয়াসটা সিলেক্ট করে রাখি সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের কোনো যদি সামনে বাধা পায় সেক্ষেত্রে ওই কালারটা থাকলেও আর রিচ হবে না। আর যদি দেখেন এইখানে আমি ব্লু কালারটা সিলেক্ট করছি, মাঝখানে কিন্তু এই সাদা কালার দিয়ে একটা বাধা আছে না, তো এটা কিন্তু আপনার হচ্ছে কি আমি এটা হাইড করে দিই, বোঝা যায় এটা কালারটা একটু চেঞ্জ করে দিই। আমার কিন্তু অবজেক্টটা ঠিক আছে, আর নিচে কালারটা আমি একটু চেঞ্জ করে যাতে বোঝা যায়, ঠিক আছে? দেখেন এখন যদি আমি হচ্ছে কি ডিরেক্টলি কন্টিনিউয়াসটা অফ করে ক্লিক করে একবার পুরোটা হচ্ছে গিয়ে লেয়ার সিলেক্ট করা ছিল, তাহলে আমার কিন্তু এখন দেখেন পুরোটা হচ্ছে কি ইরেজ হয়ে গেছে না? আর যদি আমি কন্টিনিউয়াসটা অফ করে করতাম সেক্ষেত্রে দেখেন এখান থেকেই শুধুমাত্র এই যতটুকু কালার হচ্ছে কি কোনো বাধা পায় নাই ততটুকুই সিলেক্ট হয়ে গেছে, রয়ে গেছে, ইরেজ হয়ে গেছে, আর বাকিটা রয়ে গেছে। আর যখনই আমি কন্টিনিউয়াসটা সিলেক্ট করে হচ্ছে গিয়ে আনসিলেক্ট করে আমি ক্লিক করব, দেখেন আমার এইটার যত কালার আছে সব কিন্তু ইরেজ হয়ে গেছে, বুঝতে পারছেন তাহলে আমরা পার্থক্যটা? এখন আমরা হচ্ছে গিয়ে একটা নরমাল ইমেজ ঠিক আছে, আমি একটা হাই কোয়ালিটির ভালো অবজেক্ট এইটা থেকে দেখি। থাক, আমাদের সমস্যা নেই। আচ্ছা, এইখানে আমরা হচ্ছে ব্লার টুল আছে, ঠিক আছে? ব্লার টুলটা কি, আমাদের কোনো একটা সাবজেক্টকে ফোকাস করলে পিছনে ব্যাকগ্রাউন্ডটা যে ঝাপসা হয় সেটাকে ব্লার বলা হয়, এবং কোনো ঝাপসা কোনো কিছুকেই আমরা আমাদের এই ভাষায় ব্লার বলা হয়, ঠিক আছে? ব্লার অনেক ধরনেরই হয়ে থাকে। এইখানে হচ্ছে কি যেরকম এই সাবজেক্টটাকে ফোকাস করে বাইরের পার্টটা ব্লার করা না, যেরকম ঝাপসা করা, তো তেমনি হচ্ছে কি আমরা চাইলে নির্দিষ্ট অংশ ব্লার করতে পারবো, সেটা হচ্ছে কি ব্লার টুলের মাধ্যমে। এখানে আমাদের একটা অবজেক্ট আছে, আমি আরেকটু ভালো অবজেক্ট নিই, হাই কোয়ালিটির কোনো piece নিয়ে আসি। পিক্সেল পিক্সেলে এই ওয়েবসাইট সমস্যা নেই, আমার এটা দিয়েও হবে। এখানে সমস্যা হবে না। আচ্ছা, আমরা ইমেজ নিয়ে আসলাম। এখন আমি যদি চাই যে এইখানে যেরকম আছে দেখেন, আমি যদি ব্লার টুলে সিলেক্ট করি এবং এইখান থেকে আমি যদি এটার মানটা স্প্রেডটা আমি অনেকটা 100% করে দিই, সেক্ষেত্রে হচ্ছে কি এখন যদি আমি একটু ব্রাশ করি
এইখান থেকে ব্লার হয়ে যাচ্ছে, ব্লার হয়ে যাচ্ছে না, এটা ব্লার হয়ে যাবে। তো আমাদের অনেক সময় নির্দিষ্ট কোনো একটা অবজেক্ট ব্লার প্রয়োজন হবে, আবার অথবা আমি যদি চাই যে এইখান থেকে একটু মার্ক করে নিই, চতুর্ভুজ রাখবো, এখন যদি আমি ব্লার করি দেখবেন যে এতটুকুর ভিতরেই শুধুমাত্র ব্লার করতেছে, বুঝতে পারছেন? বা আমি এটা দিয়ে যে কোনো জায়গায় এরকমের ব্লার করতে পারবো, ঠিক আছে? এটার কাজ হচ্ছে ব্লার করা, এই টুলসটা। এখান থেকে আমরা পরিমাণটা কি করে নেব, সিলেক্ট করে নেব। এরপর হচ্ছে শার্পেন টুল, ঠিক আছে? আমাদের ইমেজকে শার্প করবে, বলতে হচ্ছে গিয়ে শার্প বলতে আমার ইমেজে থাকা ডিটেলস গুলোকে আরো ফুটিয়ে তুলবে। আমাদের এখানে দেখেন এখন এরকম ডিটেলস না, আমি যদি একটু ব্রাশ করি দেখেন এটা ডিটেলস গুলো কিন্তু একটু উঠতেছে, ফুটে উঠতেছে না? যদি আরেকটা ইমেজ পেস্ট করে এটার নিচে রাখি তাহলে আমরা চেঞ্জটা দেখতে পারবো, বুঝতে পারছেন? এই লেয়ারে আমি চেঞ্জ করতেছি, দেখেন এখানে যদি আবার বেশি করে ফেলি তখন কিন্তু আবার এটা ইমেজটা নষ্ট হয়ে যাবে। আমরা বেশি না করে, আমাদের অনেক সময় এরকম ডিটেলস হালকা ঝাপসা থাকতে পারে বা ডিটেলস এর মান কম থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এটাকে এরকম ডিটেলস ফোটানোর জন্য আমরা শার্প করতে পারি, ঠিক আছে? এরকম শার্প করতে পারি, এটা হচ্ছে আমাদের শার্প টুল, ঠিক আছে? আমি এটাকে কেটে আর একটা পেস্ট করে দিচ্ছি, আমি নিচে র ইমেজটা রেখেই দিচ্ছি যাতে আমরা কম্পেয়ারটা দেখতে পারি। এরপর হচ্ছে কি যে টুলসটা আছে সেটা হচ্ছে স্মুথ টুল। স্মুথ টুলটা হচ্ছে কি ডিরেক্টলি আমাদের পিক্সেল গুলোকে মুভ করে ফেলে, এন্ড আমাদের পিক্সেল গুলোকে মুভ করে ফেলে, বুঝতে পারছেন? আমরা যদি হচ্ছে কি এখানে এটার মানটা আরো ইনক্রিজ করি দেখবেন এটা ডিরেক্টলি একবারে করে ফেলে। এটা যদি আমি ছোট করেও করি, বুঝতে পারছেন? ডিরেক্টলি পিক্সেলটাকে মুভ করে ফেলে। আমরা এখানে ওই যে একটা গ্রেডিয়েন্ট আমরা করছিলাম না, যে গ্রেডিয়েন্ট গুলোকে কিভাবে করা হয়, আমি একটা দেখি এখান থেকে select করি। এরপর যদি আমরা স্মুথ টুলটা ব্যবহার করি, তবে এখানে ব্যবহার করার ক্ষেত্রে এইটা গ্রেডিয়েন্ট লেয়ারে আছে, এটাকে আমাকে নরমাল লেয়ারে কনভার্ট করে নিতে হয়। নরমাল লেয়ারে কনভার্ট করার মাধ্যম হচ্ছে গিয়ে রাইট ক্লিক করে রাস্টারাইজ করা। যে কোনো লেয়ার যদি আপনি রাস্টারাইজ করেন তখন সেটা নরমাল লেয়ারে চলে আসবে, স্মার্ট অবজেক্টে থাকুক, শেপ লেয়ারে থাকুক, টাইপ লেয়ারে থাকুক, তারপরে হচ্ছে গিয়ে মাস্কে থাকুক বা গ্রেডিয়েন্ট লেয়ারে থাকুক, যে কোনো লেয়ারকেই আপনি হচ্ছে নরমাল লেয়ারে নিতে গেলে আপনাকে রাস্টারাইজ করে নিতে হবে, তাহলে আপনি সবকিছু পারমিশন পাবেন। এখন আমি হচ্ছে গিয়ে রাস্টারাইজ করে নিছি, এখন আমি চাইলে এটাকে করতে পারবো, তবে আমি একটু এটার মান একটু কমাই নিই। আমি করে হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট গুলো, এই যে অনেক সময় এরকম বুক করা থাকে না, এটা দুইটা কালার দিয়ে একটা গ্রেডিয়েন্ট তৈরি করে, এতগুলো কালার না দিয়ে। এটা আমি ডার্ক রাখতে চাই, এটাকে আমি একটু লাইট রাখতে চাই, ঠিক আছে? রাইট ক্লিক করে রাস্টারাইজ করে নিলাম। এরপর যদি আমরা স্মুথ টুলটা ব্যবহার করি, মানটা আরেকটু করে, ঠিক আছে? অনেক সময় এরকমের গ্রেডিয়েন্ট করা থাকে, বুঝতে পারছেন? কালকে যেটা আমরা দেখছিলাম এভাবে করে হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্টের তৈরি করা যায়, বুঝতে পারছেন? এভাবে করে স্মুথ টুল দিয়ে আমরা এই কাজও ব্যবহার চাইলে করতে পারবো, ঠিক আছে? আমরা টুলস এর ওভারঅল অনেক কাজে ব্যবহার করবো, টুলস শুধুমাত্র একটা কাজে না। এটা গেল আমাদের স্মুথ টুলের পার্টটা, ঠিক আছে? আমার ওটা রাস্টারাইজ করলে আর গ্রেডিয়েন্ট নিয়ে আসা যাবে না, কোনো লেয়ারই রাস্টারাইজ যদি করেন সেটা ব্যাক করা যায় না, সেটা ওটার মেইন লেয়ার থেকে নরমাল লেয়ারে, সাধারণ লেয়ারে চলে আসে। আর সাধারণ লেয়ারে চলে আসার পর সেটা আপনি এইরকম করার পরে সেটা আপনি করতে পারবেন,
বুঝছেন? এরপরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ডোজ টুল। ডোজ টুলের কাজ হচ্ছে কি আপনার কোনো ছবিতে থাকা আহ অন্ধকার বস্তু অথবা মিড টোন অথবা হচ্ছে কি হাইলাইট কে আরো আলোকিত করতে পারবেন। মানে তিনটা জিনিসকে, এক, এখানে দেখেন, শ্যাডো কে, মিড টোন কে, হাইলাইট কে। শ্যাডো বলতে হচ্ছে যেখানে খুব অংশটা অন্ধকার আছে, হ্যাঁ, সেই অংশটা আপনি হাইলাইট করতে পারবেন। মিড টোনটাকে হাইলাইট করতে পারবেন। মানে ডোজ টুলের কাজই হচ্ছে হাইলাইট করা, এবং হাইলাইট কেও আরো হাইলাইট করতে পারবেন। আমি যদি এখন ফার্স্টে শ্যাডো দিই, আমি যদি এখানে একটু করি, এখানে এই পার্টে একটু শ্যাডো আছে না, দেখবেন এখানে এক্সপোজার যদি আরেকটু ইনক্রিজ করে নিই, যদি কম হয়ে যায়, দেখবেন এই পার্ট গুলো লাইটিং হয়ে যাচ্ছে না। আমি কম্পেয়ারটা এই যে দেখাই, লাইটিং হয়ে গেছে না। আর আমি যদি এখন মিড টোনটা সিলেক্ট করি, দেখেন, এরপরে যদি এবার যদি আমি হচ্ছে কি করি, তাহলে ওভারঅল কিন্তু আমার টোনটাই হাইলাইট হচ্ছে। হাইলাইট হচ্ছে না, হাইলাইট হচ্ছে, ডার্ক হচ্ছে, আলোটা বাড়তেছে। বুঝতে পারছেন? এটার মাধ্যমে আলোকিতই হয়। আমি যদি আরেকটা কোনো ডার্ক কোনো কিছু নিয়ে আসি, দেখবেন অবজেক্টটাকে অনেক সুন্দরও করে দেয়। জুয়েলারি করে আছে সেটাকে হাইলাইট করতে পারার সাহায্য করে। আমি নরমালি একটা ফুলকে এইটাকে আর একটু দেখি। আমি যদি এটার উপরে একটু করি, তাহলে দেখবেন এটার একটা অনেকটাই, এখন সবটাই যেরকম হাইলাইট করলে আরো সুন্দর লাগবে সেরকম কিন্তু না। ঠিক আছে? তাহলে আবার ইমেজ বুঝে নিতে হবে। বেশি করলে আবার এটা নষ্ট হওয়ার চান্স আছে। অনেক সময় অন্ধকার ইমেজ থেকে আমি চাই যদি আরেকটু হাইলাইট করতে, সেক্ষেত্রে আমরা এইভাবে হাইলাইট করতে পারবো। আর যদি চাই যে নির্দিষ্ট অংশ হাইলাইট করতে, সেক্ষেত্রে ওইটুকু আমাকে সিলেকশন করে নিতে হবে। ঠিক আছে? আর হাইলাইটের পার্টটা হচ্ছে কি ডিরেক্টলি কোনো হাইলাইট অংশকে হাইলাইট করবে। আমি এক্সপোজার আর একটু কম করে নিই, এটা এমনিতে হাইলাইটের পার্টটা দেখেন, এখানে হাইলাইটের পার্টগুলো অনেক বেশি হাইলাইট করে। বুঝতে পারছেন? নির্দিষ্ট একটা অংশ যদি আমি করতে চাই, সেক্ষেত্রে আবার আমরা সিলেকশন করে নেব। আমরা তো বলছি সিলেকশন করে সব যতটুকু সিলেকশনে রাখবো, এখন আমি যাই অ্যাপ্লাই করব না কেন, ততটুকুতে হবে। মিডটনটা সিলেক্ট করে ব্রাশ ব্লারের ক্ষেত্রেও মানে আমরা সিলেকশন করে যাই করব না কেন, সেটা হচ্ছে গিয়ে ততটুকুর ভিতরেই অ্যাপ্লাই করব। এটা গেল আমাদের ডোজ টুল। বার্ন টুলের কাজটাও ঠিক সেম। এখন বিপরীত, এতক্ষণ আমরা হচ্ছে কি হাইলাইট করছি, এখন এটা আমরা হচ্ছে শ্যাডো পার্ট করব। মানে এখন এখন আমরা শ্যাডোকে আরো শ্যাডো করতে পারবো, মিড টোনটাকেও আরেকটু শ্যাডো করতে পারবো, হাইলাইটকেও একটু শ্যাডো করতে পারবো। তো আমি এই শ্যাডো, এখানে যেহেতু শ্যাডো নাই, মিড টোনটাকে করে নিই। দেখুন এটা একটু এই যে আগের থেকে এখন আবার আগের মতো চলে যাচ্ছে না। বেশি করলে দেখবেন এখন একবার ডার্ক হয়ে যাবে। বুঝতে পারছেন? এত তো বেশি করা দরকার নেই, কিন্তু বুঝতে তো পারছি যে আগের থেকে আমরা এটাকে চাইলে শ্যাডো রূপে নিয়ে আসতে পারবো। ঠিক আছে? এবং এটাও ওই সেম তিনটে মূলই কাজ করবে। আর এখান থেকে আমরা এক্সপোজার বেশি করলে আলো তখন এটা বেশি অন্ধকার হয়ে যাবে। ঠিক আছে? এটা আমাদের এখন বেশি অন্ধকার হয়ে যাবে। এরপর হচ্ছে গিয়ে আমাদের যে সেটা হচ্ছে স্পঞ্জ টুল। স্পঞ্জ টুলের কাজ হচ্ছে গিয়ে কোনো কিছু কালারকে বুস্ট করা এবং কোনো কিছুর কালারকে ডিস্যাচুরেট করা। কোনো কিছুর কালারকে বুস্ট করা মানে গাঢ় করে ফেলা, আর কোনো কিছুর কালারকে ডিস্যাচুরেট করে ফেলা মানে হচ্ছে কি আপনার কালারটা ওইখানে আর থাকবে না, রঙিন কালার আর থাকবে না, মানে সাদা কালোতে কনভার্ট হয়ে যাবে, যেটাকে বলা হয় ডিস্যাচুরেট। আর বুস্ট করা মানে স্যাচুরেট, মানে আপনার কালারটা আরো গাঢ় হবে। আমরা যারা ফটো এডিট করি তারা জানি যে এই স্যাচুরেট এবং ডিস্যাচুরেটের পার্থক্য কি।
তো আমাদের এখানে মুড আছে দেখেন ডিস্যাচুরেট এবং স্যাচুরেট। আমি যদি হচ্ছে ফার্স্টে ডিস্যাচুরেট করে এখানে করি, কালারফুল একটা নিয়ে আসে। সেদিকে বেশি করে কিছু রান করা আছে, এটা কেটে ফেলি। এখানে অনেক কালার একটা সুন্দরী আছে, ঠিক আছে। এখন আমি কি স্পঞ্জ টুলটা সিলেক্ট করছি। তো এখান থেকে ফার্স্টে আমার মুড সিলেক্ট করা ডিস্যাচুরেট। এখন যদি আমি ব্রাশ করি দেখেন এখান থেকে কালারটা ডিস্যাচুরেট হয়ে যাচ্ছে। তো আমি ব্রাশ করব, কালারটা ডিস্যাচুরেট হয়ে গেছে না? হ্যাঁ, সেটাকেই ডিস্যাচুরেট বলা হয়, মানে রঙিন কোনো কালার থাকে না, ঠিক আছে। আর আমি যদি স্যাচুরেট করে নিই তাহলে দেখবেন এইখানে যে কালারটা আছে সেটা আরো বুস্ট করবে। হ্যাঁ, সেটাকে বলা হয় স্যাচুরেট, ঠিক আছে। তো এইটার মাধ্যমে আপনি কোনো অবজেক্টকে কালার স্যাচুরেট করতে পারবেন এবং কোনো অবজেক্টকে কালার ডিস্যাচুরেট করে নিতে পারবেন, ঠিক আছে। এটা গেল আমাদের এই টুলস গুলোর কাজ। এরপর হচ্ছে কি আমাদের যে অপশন যেটা টুলস যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে পেন টুলের পার্টটা, ঠিক আছে। আজকে আমাদের হাতে সময় আছে, আমরা দেখি তাহলে অন্য টুলস গুলো আমরা ক্লিয়ার করে ফেলি। এটাও এটার একটা অংশ। আচ্ছা, আমরা শেপ টুল গুলো দেখি তাহলে একটু সাথে সাথে, যদি এগুলো আমরা আগে একটু অল্প স্বল্প দেখছি। শেপ টুলের মাধ্যমে কোনো একটা আমরা জিওমেট্রিক শেপ তৈরি করতে পারবো। শেপ হয় দুই ধরনের, একটা হচ্ছে অর্গানিক শেপ আর একটা হচ্ছে জিওমেট্রিক শেপ। জিওমেট্রিক শেপ বলতে আমরা বুঝি হচ্ছে গিয়ে চতুর্ভুজ, তারপর হচ্ছে পলিগনাল, তারপর হচ্ছে বৃত্ত, ঠিক আছে, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, তারপর হচ্ছে এই যে এইগুলোকে বলা হয় পঞ্চভুজ। এই শেপগুলোকে বলা হয় জিওমেট্রিক শেপ। এগুলো প্রশ্নতে আসতে পারে আপনাদের, চান্স বেশি। হ্যাঁ, জ্যামিতিক শেপ, ঠিক আছে, এটাকে বলা হয়। আর আরেকটা হচ্ছে অর্গানিক শেপ, যেটা আমরা তৈরি করি, ঠিক আছে, বিভিন্ন ধরনের এলিমেন্টস শেপ। মনে করেন যে আপনার একটা বাগের শেপ আমরা আঁকিয়ে করলাম, মানে যে কোনো কিছু আমরা অর্গানিক ভাবে যেটাকে জেনারেট করি সেটাকে অর্গানিক শেপ বলা হয়। এখান থেকে আমরা এটাকে রেক্টেঙ্গুলার শেপ আমরা করছি, ঠিক আছে। এটা আমাদের ভিতরে যে কালারটা থাকে সেটাকে বলা হয় ফিল কালার। এটা শেপের ভিতরে যে কালারটা থাকে সেটাকে বলা হয় ফিল কালার। এবং এই চারপাশে যে একটা বর্ডার থাকে না, ঠিক আছে, এই বর্ডারেও একটা কালার দেওয়া যায়, সেটাকে বলা হয় স্ট্রোক কালার। আমরা যারা এমএস ওয়ার্ড অফ এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো শিখছি সেখানে আমাদের এরকম শেপের কাজ আছে। তবে সেখানে ফিল কালারটা থাকলো এই বর্ডারে যে কালারটা হয় যেটাকে স্ট্রোক বলা হয়। আমি যদি এখানে স্ট্রোক কালারটা একটু ডিফারেন্ট করে স্ট্রোকের মানটা একটু বাড়ায় দিই, ঠিক আছে, এখান থেকে ইনক্রিজ করে এন্টার বাটন প্রেস করলে চলে আসবে। তো এই সাইডে যে আমার বর্ডারটা আসলো এটাকে বলা হয় স্ট্রোক, ঠিক আছে। বাট এমএস অফিসের ভাষায় সেটাকে বলা হয় আউটলাইন, ঠিক আছে। কিন্তু আমাদের ফটোশপ এবং ইলাস্ট্রেটরের ভাষায় এটাকে বলা হয় স্ট্রোক। তো এই স্ট্রোকের মান কতটুকু রাখবেন সেটা এখান থেকে ডিপেন্ড করে, এবং ফিল কালারের কালার কি রাখবেন সেটাও এখান থেকে আপনি নির্ধারণ করতে পারেন, ঠিক আছে। এই কালারই রাখি, এটার কালার চেঞ্জ হবে। এবং যদি স্ট্রোক কালার না রাখতে চাই, যে এটা নো কালার, এটা হচ্ছে নো কালার, এটা হচ্ছে কালার সোয়াচ, ঠিক আছে। হ্যাঁ, কালারের হচ্ছে কি আপনার অনেকগুলো ওই যে কি বলে স্যাম্পল বলে প্রিসেট বলতে পারেন, ঠিক আছে, এখানে কালারই থাকে। আর এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এখন আমি হচ্ছে স্ট্রোকের ভিতরে ক্লিক করা আছে, যে দেখেন স্ট্রোকের ভিতরে গ্রেডিয়েন্ট করতেছি, হ্যাঁ।
আর এটা হচ্ছে প্যাটার্ন, ওই যে আমরা প্যাটার্ন দেখছিলাম না, প্যাটার্ন স্ট্রাকচার, এই যে হালকা একটা গাছের প্যাটার্ন চলে আসছে। কিন্তু আমি যদি স্ট্রোকটা আরো ইনক্রিজ করতাম তাহলে আমরা বুঝতে পারতাম। তাহলে আমরা স্ট্রোকে আপাতত এগুলো না দিয়ে আমরা এখান থেকেও দেওয়া যায় ফিল কালার, এগুলো দিচ্ছি এখান থেকে কালারে আমরা পাবো। ঠিক আছে, এখানে কালার পিসেট আছে এই যে, আর নো কালার হচ্ছে এটা, তাহলে আর কালার থাকবে না। আমি হচ্ছে গিয়ে এইখানে গ্রেডিয়েন্ট যদি ইউজ করি, তাও গ্রেডিয়েন্টটাও আমরা যে শিখলাম, আমরা এখান থেকে যে কোনো গ্রেডিয়েন্ট, এই যে এখানে হচ্ছে কি আমাদের এখান থেকে ম্যানুয়ালি তৈরি করতে হবে। ঠিক আছে, তো তো বেগুনি কালারে অথবা এখান থেকে কালার করে এভাবে করে হচ্ছে কি আমি আরো কয়েকটা কালারও চাইলে দিতে পারবো। ঠিক আছে, এবং সব সেটিংস গুলো আগের মতোই করি। এই কালারটা যে শার্পনেস আর স্মুথ আর হাফটা এটা আমরা হচ্ছে স্কেল থেকে ব্যালেন্স করব। এখান থেকে যদি আমরা বেশি করি তাহলে এটার ব্যালেন্স হইতে অনেকটা স্কেল ধরতে হবে। হ্যাঁ, স্কেলই করতে হবে। এখন যদি আমি স্কেলের মান কম থাকে তাহলে দেখেন আচমকা ব্যালেন্স হয়ে যাচ্ছে, আর এটা যদি আরো করি তাহলে স্মুথ ভাবে হচ্ছে ব্যালেন্স করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে স্কেল থেকে আমাদের নির্ধারণ করতে হবে। তবে বেশিরভাগ স্কেলটা আমরা 100% এর আশেপাশে রাখি, তবে সেটা ডিপেন্ড করে আমাদের অবজেক্টটা ঠিক কি রকমের হবে। ঠিক আছে, সেই অনুযায়ী। এবং এখান থেকে আমরা ওই কালারের পিসের ওই গ্রেডিয়েন্টের পিসের গুলো পাবো। এখানে আমাদের লাস্ট যে গ্রেডিয়েন্ট আমরা ডাউনলোড করছিলাম, ঠিক আছে, এখান থেকে অনেক শেপের জন্য আমরা ব্যবহার করতে পারি। চাই যদি এইটাই ব্যবহার করি, আমরা সেটার আবার একটু লাইনার রেডিয়াল আছে। ঠিক আছে, যে এটা ব্যবহার করতে চাই সেটা এখান থেকে ব্যবহার করতে পারবো। আমি এটা লাইনারটাই করলাম। আবার সেটার অ্যাঙ্গেলের পার্টটা, এই যে অ্যাঙ্গেল আছে এখানে, সম্পূর্ণ আমাকে অপশন দিয়েই চেঞ্জ করতে হবে। দেখেন আমি যদি এখান থেকে ডিরেক্টলি চেঞ্জ করি তাহলে এটা কিন্তু ঘুরে যাচ্ছে, রিভার্স করলে সিস্টেমটাই রিভার্স হচ্ছে। বুঝতে পারছেন? এটার মাধ্যমে শেপে আপনি হচ্ছে গিয়ে এভাবে জেনারেট করতে পারবেন। রিভার্স হচ্ছে এই যে স্কেলটা হচ্ছে এই যে কালারের স্কেলটা কতটা চান। ঠিক আছে, আমার এখানে 200 চলে আসছে, 100 রাখি। ঠিক আছে, তো এটা গেল আমাদের হচ্ছে কি এই, আর মেথড আমরা স্মুথে রেখেই বেশিরভাগ করি যাতে এটা স্মুথলি হচ্ছে কি করে। এই গেল আমাদের শেপের ফিল কালার এবং স্ট্রোক কালারের পার্টটা। ঠিক আছে, আর এখানে আমরা স্ট্রোকের ধরনগুলো আমরা এখানে দেখতে পাবো। আমাদের যদি এরকম ডিরেক্টলি লাইন স্ট্রোক দরকার তাহলে এটা লাইন, যদি আমাদের মাঝখানে মাঝখানে স্পেস দিয়ে দরকার হয় সেক্ষেত্রে এটা ছোট ছোট লাইন থাকবে, আর এটা হচ্ছে ডট স্ট্রোক। ঠিক আছে, আচ্ছা, এটা গেল আমাদের স্ট্রোকের পার্টটা আর ফিলের পার্টটা। আর হচ্ছে গিয়ে এই চার কোণা একটা চারটা ডট দেখা যায়, সময় ডট নাও দেখা যেতে পারে। এই ডট দিয়ে কি করা যায়, এটাকে একটু রাউন্ড করা যায়। এখন এটা রাউন্ড হয়ে গেছে না, অনেক সময় আমরা রাউন্ড এই শেপ ব্যবহার করি যাতে এটা দেখতেও সুন্দর লাগে, এরকমই ব্যবহার করে থাকি। বুঝতে পারছেন? আর আমাদের চাই যদি আমরা নির্দিষ্ট এই এই কর্নারটা রাউন্ড করতে, সেক্ষেত্রে এটা ডাবল ক্লিক করে আমরা এই করব, তাহলে দেখবেন যে এই কর্নারটা রাউন্ড হচ্ছে। আবার যদি চাই যে এই দুইটা কর্নারই রাউন্ড করতে, সেক্ষেত্রে এটা ডাবল ক্লিক আবার শিফট প্রেস করে এটা ডাবল ক্লিক করে ই করলে, আমি আমার দুইটাই সিলেক্ট করা। আচ্ছা, এভাবে যদি এই সমস্যা হয় তাহলে আমাকে সিঙ্গেল সিঙ্গেল নিয়ে তারপর হচ্ছে কি করতে হবে। আর আরেকটা ওয়ে আছে, এভাবে না করে আমার আরেকটা সহজ ওয়ে হচ্ছে গিয়ে, অথবা এই ডট গুলো না থাকলে এই প্রপার্টিজ প্যানেলে আমরা এই যে একটা অপশন পাচ্ছি। ঠিক আছে, এই অপশনটার মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা এটাকে রাউন্ড করতে পারবো। দেখেন আমি যদি কি করি তাহলে কিন্তু এখান থেকে রাউন্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তবে আমি ইনক্রিজ করতেছি একটা, কিন্তু বাড়তেছে সবগুলো। আমি যদি এই লিঙ্কটা যদি বন্ধ করে দিই তখন কিন্তু এই একটাই হবে, এতক্ষণ আমাদের লিঙ্ক করা ছিল। ঠিক আছে, আমি যদি সবগুলো লিঙ্ক করে 0 করে দিই, ঠিক আছে, এখন দেখেন আমি যদি চাই নির্দিষ্ট এই দুইটা কর্নারই করতে, সেক্ষেত্রে আমরা এই দুইটা কর্নারকে আনলিঙ্ক করে এই দুইটা কর্নারে আমি সাপোজ 20 দিচ্ছি অথবা 30।
তাহলে কিন্তু হচ্ছে গিয়ে আমার এই দুইটা কর্নারই শুধুমাত্র কিন্তু রাউন্ড হয়েছে। দেখেন রাউন্ড হয়েছে না? তাহলে এভাবে করে হচ্ছে কি আপনি শুধুমাত্র এই দুইটা অথবা এই তিনটা এরকম করেও করে নিতে পারবেন। আবার অনেক সময় আমরা এরকমেরও শেপ তৈরি করি। নতুন করে তৈরি করতেছি। তখন হচ্ছে গিয়ে এই পার্টটা আপনার ইনকেস থাকে, আবার এই পার্টটা ইনকেস থাকে, এরকম ভাবে আমরা অনেক সময় করি না। এই পর্যন্ত রাখবো, বেশি নিলে আবার এটা এই পাশটা হয়ে যায়। অনেক সময় এরকম শেপ তৈরি করে, এরপরে এরকম এরকম দেওয়া থাকে, বুঝতে পারছেন? যেটা আমরা এভাবে জেনারেট করতে পারবো। ঠিক আছে, শুধুমাত্র এই কর্নারটা রাউন্ড করে আর এই কর্নারটা রাউন্ড করে। এটা হচ্ছে রাউন্ডের অপশন। ফিল্ড স্ট্রোকের পার্টটা এখান থেকে আমরা করতে পারবো, স্ট্রোকের এখানে অপশন পাবো। এবং এই শেপের যদি আমি নির্দিষ্ট কোনো মানে চাই যে এটা 100 পিক্সেল ইনটু 100 পিক্সেলে হবে, ঠিক আছে, এখানে মান বসাই দিলেও হবে, হাইট এবং উইডথ। ঠিক আছে, এই যে হাইট উইডথ পার্টটা। নিচের ওই অপশনগুলো আচ্ছা, এইগুলো হচ্ছে কি আমার কর্নারটা হচ্ছে কি স্ট্রোক যেটা আছে সেটা আমি রাউন্ড করতে চাই কিনা। ঠিক আছে, স্ট্রোকের পার্টটা যেটা হচ্ছে কি আপনি যখন কোন একটা অ্যাঙ্গেল টাইপের এরকম থাকবে, সে আমি একটু স্টাইল গুলো নিই তখন আপনারা এটা দেখবেন, ঠিক আছে? সহজে বুঝতে পারবেন। এটা হচ্ছে ইলিপস, এটা আমরা বুঝতেই পারছি। বৃত্ত, বাকি সব সেটিংস এটাই একই। ঠিক আছে, এরপর হচ্ছে ট্রায়াঙ্গেল, যেটা ত্রিভুজ। শিফট প্রেস করে নিলে একবারে একুরেটলি হবে। আর এখানে শুধুমাত্র এটার মাধ্যমে আপনি এভাবে রাউন্ড করতে পারবেন। ঠিক আছে, অনেক সময় আমরা ডিরেক্টলি ত্রিভুজ না করে এভাবে করি না। ঠিক আছে, আচ্ছা এইখানে এখন আসি একটু। এখন আমি যদি একটু চেঞ্জ করি, ডট দিলাম, এখন দেখেন আমার সাইডে যে ইগুলো আছে এখন কিন্তু রাউন্ড শেপের চলে আসছে। আর যখন এটা ছিল তখন কিন্তু এটা সলিড শেপে। হ্যাঁ, এখান থেকে হচ্ছে গিয়ে এইগুলো এই অপশন গুলোতে কাজ করবে। এখন কর্নার গুলো ঠিক আছে, কর্নার গুলো রাউন্ড হচ্ছে, কর্নার গুলো একবার বেশি হয়ে যাচ্ছে। কারণ খুব সাধারণত এই যে কর্নার কেটে যাচ্ছে একবার, এভাবে রাখি। পরে এখান থেকে যেটা যেটা আমাদের দরকার সেটাই আমরা এখান থেকে রেখে দিতে পারি। ঠিক আছে, এটা গেল আমাদের এটার কাজ। ঠিক আছে, এরপরে আর কি কি আছে? শেপের ক্ষেত্রে আরেকটা আছে আমাদের পলিগনাল। পলিগনালটা হচ্ছে গিয়ে পাঁচটা বাহু দিয়ে যে শেপটা তৈরি করা হয়, এটা হচ্ছে পলিগনাল। অনেক সময় আমাদের ডিসকাউন্টের ইসে এরকম ট্যাগ লাগানো থাকে, ঠিক আছে, শুরু করে সেটা হচ্ছে পলিগনাল দিয়ে করা হয় মূলত। পলিগনালটা আমি এখানে তৈরি না করে ছোট একটা তৈরি করি। এরকম অনেক সময় এখানে লেখা থাকে 50% ডিসকাউন্ট, ঠিক আছে, তবে এটা একবারে এরকম না ব্যবহার করে একটু রাউন্ড শেপে ব্যবহার করবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। বুঝতে পারছেন? অ্যাঙ্গেল গুলো আগে ব্যবহার করা হয়। এটা গেল আপনার হচ্ছে গিয়ে পলিগনাল। এরপর হচ্ছে লাইন টুল। লাইন টুলের কাজটা হচ্ছে গিয়ে আপনি কোনো একটা সিঙ্গেল লাইন নিতে পারবেন। এখন আমি এরকমের সোজা যদি নিতে চাই সেক্ষেত্রে আমরা শিফট প্রেস করি। আমরা কিবোর্ডে শিফট প্রেস করে দেখেন আমি মাউস নাড়াচ্ছি কিন্তু নড়তেছে না। যদি শিফট ছেড়ে দিই তাহলে আমরা এটা নড়বে। তাহলে আমাদের সোজা যখন দরকার হবে আমরা এভাবে করে
কি করতে পারবো, লাইন নিতে পারবো। ঠিক আছে, এগুলোর মাধ্যমে টেবিলও তৈরি করা যায়। লোগো এখান থেকে তৈরি করে না। যদি ফটোশপ থেকে কোনো ওই রকমের ফটো দিয়ে কোনো লোগো তৈরি করতে চান, সেক্ষেত্রে লাইনের ক্ষেত্রে কোনো লাইন প্রয়োজন হলে সেই ক্ষেত্রে আপনি করতে পারেন। ঠিক আছে, এটার মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে লাইন দিতে পারবো। আরেকটা হচ্ছে কাস্টম শেপ। কাস্টম শেপ নিলে এইখানে দেখেন প্যাটার্ন যে জায়গায় আসতো না, ঠিক এই জায়গায় অনেকগুলো শেপ দেওয়া আছে, পশু পাখি, গাছের। ঠিক আছে, এখানে বেশ কিছু মোটামুটি দেওয়া আছে। আমি যদি শিফট প্রেস করে এগুলো তৈরি করি, সেক্ষেত্রে একুরেটলি হবে। আর যদি শিফট ছাড়া করি তাহলে এটা আমার মতো করে হবে। তাহলে আমরা শিফট প্রেস করে যদি করি, দেখেন এখানে শেপ তৈরি হয়ে গেল। ঠিক আছে, যদি এটা ডার্ক ব্যাকগ্রাউন্ডে করি তাহলে এটা আরো খুব ভালো করে। আমি এটাকে এখন এটা কি ফিল কালার আছে না, আমি চাইলে এই গাছের ফিল কালার না রেখে আউটলাইনও রাখতে পারবো। সাদা কালার রাখি তাহলে বুঝতে পারবো। ঠিক আছে, এভাবেও এইখানে যে শেপ গুলো আছে আপনারা তৈরি করতে পারবেন বা এখানে নিয়ে আসতে পারবেন। এখানে যে প্রত্যেকটা শেপ আছে এক একটার ভিতরে বোর্ডের, ফলোয়ারের। এখান থেকে কাস্টম শেপ আপনি জেনারেট করতে পারবেন। আমাদের কাস্টম শেপ বেশিরভাগ এই যে এখানে যা দেওয়া আছে, এরপরে যদি আমার কোনো শেপ আমি নিজে তৈরি করলাম, যেরকম রিসেন্ট আমরা হচ্ছে কি একটা শেপ তৈরি করলাম না রেক্টেঙ্গেল দিয়ে, ওরকম যদি আমার কাজের ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন হয়, অথবা এখান থেকে আমাদের রেক্টেঙ্গেলেরই একটা সাইড আপনার হচ্ছে কি রাউন্ড করা, এইগুলো আমার বারবার প্রয়োজন হয়। অনেক সময় এইগুলো অনেক বেশি প্রয়োজন হয় না, তো তখন আপনি হচ্ছে কি এইগুলোর শেপে কনভার্ট করে নিতে পারবেন। সেটা হচ্ছে এডিট থেকে ডিফাইন কাস্টম শেপে ক্লিক করলে এটা কাস্টম শেপে আপনি একটা নাম দিলেন রাউন্ড রেক্টেঙ্গুলার। ঠিক আছে, আমি একটা নাম দিলাম, তাহলে এখন আমি হচ্ছে কি এটাও কাস্টম শেপে আমি পাবো। ঠিক আছে, তাহলে আমরা অথবা আপনার মনে করেন যে কোনো একটা শেপ পেন টুল দিয়ে তৈরি করলেন, অথবা অন্যান্য যেটা দিয়ে তৈরি করা যায় সেগুলো দিয়ে পেন টুল দিয়ে, আর শেপ গুলো দিয়ে বেশিরভাগ শেপ তৈরি করা হয়। তো পেন টুল দিয়ে যখন আপনারা শেপ তৈরি করবেন, চাইলে সেটাকেও আপনারা এই কাস্টম শেপে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, তো যখন পেন টুল আপনারা কভার করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে শেপটাকেও কিভাবে করা যায়। এটা গেল আমাদের কাস্টম শেপের পার্টটা। হ্যান্ড টুলটা তো আমরা দেখছি যে স্পেস প্রেস করে আমরা আর্টবোর্ডটা মুভ করা যায়। আমরা জুম টুলটাও দেখছি। ঠিক আছে, এটা গেল আমাদের জুম। এখন আর আমাদের আর একটা পার্ট, এটা হচ্ছে কি আমরা শেষ করব। আমাদের ওভারঅল অনেক কিছু আমরা দেখলাম, এখন আমাদের সিলেকশনের আরেকটু কিছু আমরা দেখব। এটা হচ্ছে গিয়ে আমরা একটা সিলেকশন করি, কোন একটা অবজেক্টকে সিলেক্ট করি, অথবা আমরা কোন হচ্ছে গিয়ে শেপ হিসাবে সিলেক্ট করি, তখন এই যে বলছিলাম যে এটা ছোট বড় করার পার্ট আমাদের থাকে, যেটা আমাদের ভিডিওতে মনে হয় নাই, যেটা আমি এই অংশে রেখে দিলাম। যারা হচ্ছে এই পর্যন্ত দেখবে তারা এই পার্টটা পাবে, আর এই পর্যন্ত যারা দেখবে না তারা তো আর পাবে না। আমরা যদি সিলেক্ট মেনুতে যাই, কোনো কিছু সিলেকশন করে তারপর যদি মডিফাইতে আসি, আমরা চাইলে এই সিলেকশনের উপরে একটা বর্ডার দিতে পারবো। আমি একটু বড় ফার্স্টে বেশি বর্ডারই দিই, 10-12 পিক্সেল নিয়ে 15 পিক্সেল নিয়ে একটা বর্ডার হবে। তাইলে দেখেন এখানে একটা বর্ডার চলে আসছে না, এটা সেন্টার পয়েন্ট থেকে দুই সাইডে আসবে। ঠিক আছে, এটা সেন্টার পয়েন্ট থেকে দুই সাইডে আসবে। এরপরে স্মুথ হচ্ছে গিয়ে আপনার এটা যদি হচ্ছে গিয়ে এরকম 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 সিলেকশনটা থাকতো। ঠিক আছে, আমি একটু
কন্ট্রোল ডি। এইরকম আঁকা বাঁকা সিলেকশন, আর একটু আঁকা বাঁকা টাইপের, ঠিক আছে। তখন আমি এই সিলেক্টটাকে আর একটু স্মুথ করে কি করতে পারবো, দেখেন 5 পিক্সেল দিলাম, আর একটু বেশি নেওয়া ছিল, তখন ওই যে ডিরেক্টলি অ্যাঙ্গেল এরকম কোনো কিছু থাকলে সেটাকে স্মুথ করে ফেলবে, মানে যে কোনো সিলেকশনকে ও স্মুথ ভাবে এটাকে ই করে ফেলবে। আমি একটু বেশি নিচ্ছি, দেখবেন এখন অনেকটা স্মুথ হয়ে গেছে না, প্রজেক্ট করলে দেখবেন বুঝতে পারবেন। আমি যদি ডিরেক্টলি এরকম কিছু নিই, ঠিক আছে, এটা দেখবে যখন আমি স্মুথ করব তখন হচ্ছে গিয়ে রাউন্ড শেপের মধ্যে চলে যায়। ঠিক আছে, রাউন্ড শেপের মধ্যে, তাহলে আমরা বুঝতে পারলাম। এরপর হচ্ছে গিয়ে সিলেক্ট, মডিফাই, এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড হচ্ছে কি সিলেকশন এখান থেকে একটু বাড়তি হবে, কত পিক্সেল বাড়তি হবে সেটা আপনি এই দেখেন, এখানে যদি আমরা হচ্ছে গিয়ে 5 পিক্সেল রাখলাম, দেখেন 5 পিক্সেল বাড়তি হয়েছে। এখন আমরা বুঝবো কিভাবে, দেখেন এইখানে জুম করলাম, এই জুম করলে এইখানে এক একটা লাইন আসে না পিক্সেলে, সবসময় সিলেকশন হয় কিন্তু এই লাইনের উপরে, কখনো মাঝখান থেকে করতে পারবেন না আপনি, বুঝতে পারছেন? হয়েছে, দেখেন এটা কিন্তু লাইন বাই লাইন সবসময় এইগুলোই কাজ করে, সিলেকশন কখনো মাঝখান থেকে করে না। তো যেটা আমরা ছোট থাকলে এটা বুঝতে পারি না, দেখেন আমি মাঝখান থেকে নিলাম না, যেটা মাঝখান থেকে নিচ্ছি, এটা মাঝখান থেকে, বুঝতে পারছেন? এখন যদি চাই যে আমি 1 পিক্সেল বড় করবো, আমি একটু এই রুলার থেকে এখান থেকে একটু মার্ক করে নিচ্ছি যে আমার এটা অবজেক্টটা কোথায় কোথায় আছে, ঠিক আছে। আমি একটু মার্ক আপনাদের বোঝার সাথে যে এটা আদৌ কি 1 পিক্সেল বড় হলো। আমি যদি সিলেক্ট, মডিফাই, এক্সপ্যান্ড করি, এখন যদি আমি 1 পিক্সেল দিই তাহলে দেখবেন 1 পিক্সেল বেড়ে গেছে তার দিক থেকে, পারছে না 1 পিক্সেল করে। তো এই অনুযায়ী আপনাদের সাবজেক্টে যদি চান যে আমি সিলেকশন যেটুকু করছি তার থেকে একটু বেশি এক্সপ্যান্ড করি, সেক্ষেত্রে আমরা এখান থেকে এক্সপ্যান্ড করতে পারবো, সেম আবার হচ্ছে গিয়ে সেটা কন্ট্রাক্ট করতে পারবো, মানে হচ্ছে গিয়ে ছোট করতে পারবো। দেখেন এখন আবার 1 পিক্সেলই করছি, পর কমে আসছে না। আবার যদি সিলেক্ট যদি আর একটু 1 পিক্সেল কমে, কমে আসছে না, 1 পিক্সেল করে, এভাবে করে হচ্ছে গিয়ে সিলেকশন আপনি মডিফাই করতে পারবেন, ঠিক আছে। আর হেডারের পার্ট একটা আছে, সেটা হচ্ছে গিয়ে সিলেকশন, আপনারা হচ্ছে গিয়ে কোনো কিছু সিলেক্ট করলে ডিরেক্টলি ওইখান থেকেই সিলেক্টেড হয়। সাপোজ আমাদের এইখানে যেরকম আমি একটু বেশি করে নিলাম, ঠিক আছে, এগুলো কেটে দিই, আমরা কোন একটা ইমেজ থেকে করি, খুব সহজে আপনারা যেটা ক্লিয়ার হয়ে যাবেন একবারে। ইমেজটা এখানে আছে, ঠিক আছে। এখন আমি এখান থেকে সিলেক্ট করলাম, এখন যদি মাস্ক করে দিই অথবা ডিলিট বাটন প্রেস করি, দেখেন এখান থেকে ডিরেক্টলি ইরেজ হয়ে গেছে না। আমি এখানে একটু ফেদার ইউজ করব, ঠিক আছে, ফেদার ইউজ করলাম, এখন একটু মাস্ক করি, এখন কি হয়েছে বলেন, সিলেকশন ছিল কিন্তু এইখানে, সিলেকশন ছিল এইখানে, আমি যখন মাস্কে ক্লিক করলাম দেখেন এটা কিরকম হলো, বলেন দেখি। ঝাপসা না, এটা আস্তে 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 করে ইরিজ হয়ে গেছে, মানে এই সিলেকশনটা আপনার হার্ড ভাবে সিলেক্ট হবে না, আস্তে আস্তে স্মুথ ভাবে হচ্ছে গিয়ে সিলেকশনটা ইয়ে হয়ে যাবে, বুঝছেন? ফেদারের মান আমাদের অনেক সময় অনেক ক্ষেত্রে অবজেক্টের আমরা একবার ডিরেক্টলি হার্ড ইরেজ করলে তখন মনে হয় যে একবারে এখানে আর ইরেজ করা হয়ে গেছে কোনো কিছু, তখন হচ্ছে কি আমরা এইভাবে ফেদার ইউজ করে, আমি অল্প এখন ফেদার ইউজ করি যাতে
তাহলে দেখবেন এখন হালকা এই যে করে ইরিচ হয়ে গেছে। তো অনেক ক্ষেত্রে আমাদের অনেক অবজেক্ট এরকম ভাবে ইরিচ করার প্রয়োজন হইতে পারে, সেক্ষেত্রে আমরা এটা এইভাবে ইরিচ করি। এই গেল আমাদের সিলেকশনের পার্ট। আর হচ্ছে গিয়ে আমাদের আদার্স অনেক যে টুলস গুলো বাকি ছিল সেগুলো। তো আমাদের নেক্সট যে দুইটা ইম্পর্টেন্ট টুলস আছে বাকি শুধুমাত্র, সেটা হচ্ছে পেইন্ট টুল এবং টাইপ টুল। ঠিক আছে, এই দুইটা টুলস কভার করে আমরা হচ্ছে কি আমাদের ইলাস্ট্রেটর পার্ট শুরু করব। আশা করি নেক্সট উইকে আমাদের ইলাস্ট্রেটরটাও শেষ করব, কারণ ইলাস্ট্রেটরটা শিখতে আমাদের বেশি টাইম লাগবে না। এখানে যেরকম অনেকগুলো টুলসের অনেক কাজ, তো অনেকটাই কমন আমরা পাবো এবং সফটওয়্যারের সাথে এখন অনেকটা পরিচয় হয়ে গেছি। তো কঠিন আর হবে না। তো নেক্সট উইকে আমাদের ইলাস্ট্রেটরও কমপ্লিট হয়ে যাবে। এরপরের উইকে আমাদের জবগুলো যেগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করলে ওভারঅল মোটামুটি অনেকটাই আগানো থাকবে। ঠিক আছে। সবাই টুলস গুলো দেখানোর পরে আমাদের কোনো কিছু করতে হবে না,